বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক র্যাবের তালিকাভুক্ত অপরাধী, নাম পলাশ আহমেদ। ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয়েছে এবং ম্যাচ করার পরে আমরা আমাদের যে ডেটাবেজ ছিল সেই ডেটাবেজ অনুযায়ী একজন অপরাধীর সঙ্গে তার ডেটাবেজের সবকিছু মিলে যায়। তার অস্ত্রটি আসল না নকল তদন্তের পরই বোঝা যাবে বললেন প্রতিমন্ত্রী। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন না সরানো হলে ঝুঁকিপূর্ণ ভবনের নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দক্ষিণের মেয়রের, নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। মুস্তাফিজ ভিপি আনিসকে জিএস প্রার্থী করে ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে এই ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। বাম জোটের প্রার্থী লিটন নন্দী, উম্মে হাবিবা মাঠে ছাত্রলীগের বিদ্রোহীরা। এটা ছাত্রলীগের সাথে সাংঘর্ষিক কোনো প্যানেল নয়, আমরা কিন্তু হলে হলে প্যানেল দেইনি। পিলখানা ট্র্যাজেডি দিবস আজ, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবি স্বজনদের, আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো, পুরোটা খবরেই আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি সাফিনা আহমেদ তরি এবং আমি সঞ্জিদা হক। বিস্তারিত সংবাদ। পত্রিকায় ছবি দেখে বিমান ছিনতাইয়ের চেষ্টায় নিহত পলাশের পরিচয় নিশ্চিত করেছে স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, পলাশ বরাবরই উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জড়িত থাকার খবর শুনে ছেলের মৃত্যুতেও শোক জানাননি পলাশের বাবা। অফি ইসলামের রিপোর্টে বিস্তারিত। 24 বছর বয়সী ওই যুবকের নাম মাহমুদ পলাশ। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। পরিবার জানায়, 4 ভাই বোনের মধ্যে পলাশ বরাবরই উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত ছিল। প্রবাস থেকে পাঠানো বাবার টাকা দিয়েই চলত তার ইচ্ছে মাফিক জীবনযাপন। 2001 সালের দিকে স্থানীয় মঙ্গলের গাঁও তাহেরপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশ করে সে। এরপর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি। 2011 সালে দাখিল পাশ করে ও বাইরে হওয়ার পরে আপনার ইন্টারে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার কমপ্লিট করে নাই। কমপ্লিট না করেই ওখান থেকে এই ক্যাসেট বাইর করছে, এইটা করছে। কেউ জানে না, বাড়ির থেকে কিছু টাকা নিত কখনো কখনো প্রয়োজন পড়লে, কিন্তু ওর সাথে মিডিয়ার বড় বড় ব্যক্তিদের সাথে সম্পর্ক। আমি কিছুদিন আগে সাকিব আল হাসান এবং তার স্ত্রীর সাথে আমি ছবি দেখছি। আর বাপ মাও বালা, বাপ চাচারা শব্দে বালা, হ্যাঁ কেউ লোকে কার্য লড়াই নাই। মসজিদে আজান দিত, কোরআন তাওলাত করতো, ব্যবহারও বালা করতো, বাপ মার ব্যবহারও বালা। অনেক বছর বিদেশে থাকলেও পলাশের বাবা বর্তমানে গ্রামে মুদি দোকান করছেন। ছেলে বাড়ির সঙ্গে যোগাযোগ না করলেও সিনেমায় কাজ করে জানতেন। প্রথমবার ডিভোর্স হওয়ার পর ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলাকে বিয়ে করেছেন, এমন কথাও শুনেছিলেন তিনি। তবে বিমান ছিনতাইয়ের ঘটনা শোনার পর ছেলের মৃত্যু নিয়ে শোক নেই তার। অবৈধ সন্তানের মতন চলতো, কথাবার্তা শুনতো না। প্রথম করছে বগুড়া, বুঝছেন, বিয়ে করার পরে দোনোজনের আবার কি হয়েছে না হয়েছে, একটা ছেলে হয়েছে, হাসা আবার হাগর ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পরে হাসা আবার এই সিমলার বিয়ে করছে। মানে কোনো বাপ মা দোয়া করে যে আল্লাহরে হয়তো হেরা বালা করে দাও, নামাজ পড়ে আনলে হেরা মরণ করে দাও, এক বালা, টেনশন থাকতাম না। ঘটনার 10 মাস আগে মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিল পলাশ। তবে দুবাই যাচ্ছে কিনা বা অন্য কোনো তথ্য পরিবারকে দেয়নি সে। অফি ইসলাম, টিভি। বিমান ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে স্পষ্ট কিছু বলেননি বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ কিভাবে পিস্তল নিয়ে উড়োজাহাজে উঠল, আর অস্ত্রটি খেলনা ছিল কিনা, সেসব প্রশ্নের সদুত্তর মেলেনি। তবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল না বলে দাবি করেন প্রতিমন্ত্রী। এদিকে ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ তালিকাভুক্ত অপরাধী বলে নিশ্চিত করেছে র্যাব। জুলহাস কবিরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। বিমান ছিনতাই চেষ্টার ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত 5 সদস্যের কমিটি। 5 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরো নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে ঘুরে দেখেন বিমান প্রতিমন্ত্রী। বেবিচক চেয়ারম্যানের পিস্তলটি স্ক্যানিং মেশিনে দিয়ে সেটি ধরা পড়ে কিনা তা গণমাধ্যম কর্মীদের দেখানোর চেষ্টা করেন সচিব।
পরে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন বিমান প্রতিমন্ত্রী। তবে কোনো বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। একজন যাত্রী এয়ারপোর্টে আসার পর থেকে বিমানে ওঠা পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় সমস্ত কিছুই আপনারা দেখার সুযোগ হয়েছে, আপনারা এটা জানেন। তারপরেও আমরা ওপেন করেছি, ওপেন করেছি, আপনারা নিজেরা ছবি নিয়েছেন। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। ক্ষয়ক্ষতি ছাড়া এই জিনিসটা থেকে আমরা উদ্ধার হয়েছি। এটা ইতিবাচক খবর আপনারা মানুষের কাছে প্রচার করবেন। ছিনতাই চেষ্টার কাজে ব্যবহৃত পিস্তলটি আসল না নকল সে প্রশ্নেরও সদুত্তর পাওয়া যায়নি। একজন যাত্রী বিমানবন্দরে ঢোকার পরে কিভাবে তার নিরাপত্তা তল্লাশি হয়ে বোর্ডিং পাস নিয়ে সে বিমানে ওঠে, এই প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের তদন্ত টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং আমরা আমাদের এই তদন্ত টিমকে দায়িত্ব দিয়েছি, তারা 5 দিনের ভিতরে সরকারের কাছে একটা রিপোর্ট দাখিল করবে। আর 10 জন যাত্রী যেভাবে ওই আমাদের সিকিউরিটি বডি স্ক্যান হয়, স্ক্রিনিং হয়, তারও ঠিক সেভাবে হয়েছে। আনসাররা তার চেক করেছে, তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ওই যে ইয়ের ভিতর দিয়ে আসছে, স্ক্যানিং ভিতর দিয়ে গেছে, কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি বা লাল বাতি জ্বলেনি যে তার কাছে কোনো কিছু আছে। তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র। বাকি এর আগে তো আসলে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। বিমানবন্দরের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে দাবি করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। আলাদা ব্রিফিংয়ে র্যাব জানায় ছিনতাই চেষ্টাকারী যুবকের নাম মোহাম্মদ পলাশ আহমেদ, তার বাড়ি নারায়ণগঞ্জ। তার ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়, আমরা কালেকশন করি এবং সেই ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয়েছে এবং ম্যাচ করার পরে আমরা আমাদের যে ডেটাবেজ ছিল সেই ডেটাবেজ অনুযায়ী একজন অপরাধীর সঙ্গে তার ডেটাবেজের সব কিছু মিলে যায়। তার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ আহমেদ, পিতা পিয়ার জাহান সর্দার, এইটা এবং তার ঠিকানা নারায়ণগঞ্জ। জুলহাস কবির, RTV, ঢাকা। এদিকে অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের মধ্যে বাকি ১৯ জনের পরিচয় নিশ্চিত হতে আরও 2 সপ্তাহ সময় লাগবে। সিআইডির অ্যাডিশনাল ডিআইজি রেজাউল হায়দার জানান, মরদেহ শনাক্তে ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গেল বুধবার রাতে রাজধানীর চকবাজারে এমন অগ্নিকাণ্ডে নিহত হয় ৬৭ জন। ৪৮ জনের মৃতদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। বাকি ১৯ জনের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত করতে না পারায় তাদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। নমুনা সংগ্রহ এবং তার সবশেষ অগ্রগতি জানাতে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সিআইডি। এ সময় জানানো হয় 14টি মৃতদেহ শনাক্ত করা যাবে 2 সপ্তাহের মধ্যে, বাকি 5টি মৃতদেহ শনাক্ত করতে 1 সপ্তাহ বেশি সময় লাগবে, অর্থাৎ আরও 3 সপ্তাহ সময় লাগবে। এই স্যাম্পল আমরা যেটা পাইলাম, আর আত্মীয় স্বজন যারা দাবিদার, কারণ তাদের এংজাইটিটাই বেশি, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তাড়াতাড়ি তাদেরকে এই ম্যাচিংটা করে দিতে। মৃতদেহ রিপোর্ট পাওয়া এবং যিনি আত্মীয় স্বজন তার রিপোর্ট পাওয়া, এই দুইটা হলো রিপোর্ট পাওয়া। আর এই রিপোর্ট থেকে ম্যাচিং করে নিয়ে যে শনাক্ত করাটা, সব মিলিয়ে এদিকে 7 এদিকে 7, 15 দিন সর্বোচ্চ লাগবে। এদিকে ঘটনায় নিহত ও নিখোঁজদের স্বজনদের তথ্য সেবা দিতে 5ম দিনেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুথ চালু রেখেছে ঢাকা জেলা প্রশাসন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জাহিদ রহমান, RTV, ঢাকা। দর্শক, পুরান ঢাকার যেসব ভবনে রাসায়নিক কারখানা বা গুদাম পাওয়া যাবে সেগুলোতে সব ধরনের সেবা বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। গুদাম সরাতে 2টি টাস্কফোর্স গঠনের কথা জানিয়ে মেয়র বলেন, 28 ফেব্রুয়ারি থেকে তারা মাঠে নামবেন। দুপুরে নগর ভবনে চকবাজারের পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। পুরান ঢাকা থেকে দ্রুত সময়ের মধ্যে রাসায়নিক কারখানা ও গুদাম সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য সোমবার দুপুরে নগর ভবনে জরুরি সভা হয়। মেয়রের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন। কারখানা ও গুদাম সরাতে 2 স্তর বিশিষ্ট 2টি টাস্ক ফোর্স করার কথা জানান মেয়র। বলেন, প্রথম স্তরে সংস্থার প্রধান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়নে কাজ করবে দ্বিতীয় কমিটি। 15টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছি। 2টি কিংবা 3টি ওয়ার্ডের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে।
2 স্তর বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করার মধ্য দিয়ে আমরা পুরনো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম অপসারণের কাজ শুরু করতে চাই। 28 ফেব্রুয়ারি কাজ শুরুর কথা জানিয়ে মেয়র কোনো ভবনে কারখানা বা গুদাম পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা বলেন। যে বাসা বাড়িতে এই অবৈধ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল এর অস্তিত্ব পাওয়া যাবে, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ অন্যান্য সকল ধরনের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হবে, যতক্ষণ না পর্যন্ত সেই বাসা বাড়ি কিংবা ফ্ল্যাট ঝুঁকি মুক্ত না হচ্ছে। টাস্ক ফোর্স থেকে নো অবজেকশন ছাড়া কোনোভাবেই এই সমস্ত সংযোগ পুনরায় স্থাপন করা যাবে না। আগুনে হতাহতদের প্রতি সম্মান জানিয়ে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে চকবাজারে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সেখানকার অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সানি, কেমন দেখছেন চকবাজারের এই মুহূর্তের পরিস্থিতি? আজ দুপুরে তো ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন ঘোষণা দিয়েছেন যে যে সমস্ত ভবনে রাসায়নিক গুদাম এবং কারখানার সন্ধান পাওয়া যাবে সেখানে নাগরিক সব সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তো এই ঘোষণার পরে সেখানকার গুদাম মালিকরা বা কি দেখছেন, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখছেন কিনা, বিস্তারিত আমাদের জানান। সঞ্জিদা, আমি যখন বিকালে এখানে এসেছি এরপরে আমি আশেপাশের বেশ কয়েকটি গলি ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু আজও গোডাউন ভাড়া হবে এরকম টুলেট কিন্তু দেওয়া ছিল এবং স্বাভাবিকভাবে আপনি বুঝতেই পারছেন যে এখানে গোডাউন ভাড়ার ক্ষেত্রে কিন্তু আসলে কেমিক্যালকে তারা অনেকটাই প্রাধান্য দেয় এবং সেই সঙ্গে আমরা এখনও কিন্তু সেই রকম যে উদ্যোগ সরানোর ব্যাপারে আসলে আমরা এখনো দেখিনি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে আমি যতটুকু কথা বলে আসলে জেনেছি যে তাদের মধ্যে আসলে খুব একটু উৎসাহ এখন পর্যন্ত নেই, যেহেতু এখন পর্যন্ত কোনো অভিযানও আসলে পরিচালিত হয়নি। গেল পরশু এই ওয়াহিদ ম্যানশন থেকে যে ওয়াহিদ ম্যানশনের আন্ডারগ্রাউন্ডে যে বিপুল পরিমাণ কেমিক্যাল ছিল সেগুলো কিন্তু আসলে সরিয়ে ফেলা হয়েছে এবং তখন মেয়র সাইদ খোকন যেমনটি ঘোষণা করেছিলেন যে আজ থেকেই আসলে সেদিন থেকেই এই অভিযান শুরু হলো, কিন্তু তারপরে কিন্তু সেই অভিযানের উদ্যোগ আমরা আসলে খুব একটি দেখিনি এবং কোথাও অভিযান চলেছে বা অভিযান চালানো হয়েছে এমনও আসলে তথ্য আমাদের কাছে আমরা পাইনি। এবং আমি যদি আজ এই চকবাজার ওয়াহিদ ম্যানশনের একটু পরিস্থিতি আপনাকে বলি যে এখানে কিন্তু আসলে যে নাগরিক সুযোগ সুবিধা যেগুলো বন্ধ ছিল যেমন গ্যাস, বিদ্যুৎ, সেই বিষয়টি কিন্তু আসলে স্বাভাবিক করে দেওয়া হয়েছে এবং এখনও উৎসুক মানুষের ভিড় রয়েছে ওয়াহিদ ম্যানশনকে ঘিরে এবং যেহেতু এই তিনটি ভবনই বেশ ঝুঁকিপূর্ণ তাই সাধারণ মানুষকে কিন্তু আসলে সরিয়ে নেওয়ারও দূরে সরিয়ে রাখা হয়েছে, তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সব মিলিয়ে বলা যায় যে এখন এই এলাকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এবং ওয়াহিদ ম্যানশনের নিচে যে কেমিক্যালের গোডাউন ছিল সেখান থেকে কিন্তু আসলে সকল কেমিক্যাল মোটামুটি সরিয়ে নেওয়া হয়েছে। সঞ্জিদা। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুরান ঢাকার চকবাজারের ওয়াহিদ ম্যানশনের সামনে থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। জানাবো ডাকসু নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বামজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন ও স্বতন্ত্র পরিষদ। আগের দিন প্যানেল ঘোষণা করা ছাত্রলীগের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম নিয়েছেন। ছাত্রলীগের একটি অংশ দিয়েছে স্বতন্ত্র প্যানেল। জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজও তাদের মনোনয়ন ফর্ম নিয়েছে। খান আলমিনের কাছে এই বিষয়ে বিস্তারিত রয়েছে। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম নেয়ার শেষ দিন, তাই ক্যাম্পাস জুড়ে তোড়জোড়। বেশিরভাগ সংগঠন নিজেদের প্যানেল ঘোষণা করেছে শেষ দিনে। জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে ভিপি পদে লড়বেন সলিমুল্লাহ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, জিএস জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিক, এজিএস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম সোহেল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্যানেল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়ন ফরম নেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে এই ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আমার জীবন বাজি রেখে হলে ইনশাল্লাহ আমি এটা পরিপূর্ণ করার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও প্যানেল দিয়েছে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক ভিপি, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জিএস ও আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এজিএস পদে লড়বেন। প্যানেল ঘোষণার পর নিজ নিজ হল থেকে তারা মনোনয়ন ফরম নেন। ছাত্রলীগের একাংশ প্যানেল দিয়েছে অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ নামে। এতে সংগঠনের সাবেক সহসভাপতি সোহান খান ভিপি ও জহুরুল হক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বুলবুল জিএস পদে লড়বেন। এটা ছাত্রলীগের সাথে সাংঘর্ষিক কোনো প্যানেল নয়, আমরা কিন্তু হলে হলে প্যানেল দেইনি। সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে 10টি বাম ছাত্র সংগঠন সম্মিলিত প্যানেল দিয়েছে, যার ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস ছাত্র ফেডারেশনের ক্যাম্পাস শাখার সভাপতি উম্মি হাবিবা বেনজির ও এজিএস ছাত্রফ্রন্ট ঢাবি শাখার সহসভাপতি সাদেকুল ইসলাম সাদেক। আমরা যদি দেখি একতরফাভাবে কোনো একটা ছাত্র সংগঠনকে জেতানোর জন্য সমস্ত নীল নকশা করা হচ্ছে, তাহলে আদৌ আমরা নির্বাচন করব কিনা সেই পরিবেশে সেটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে। বামজোট থেকে ডাকসুর সদস্য পদে লড়বেন দৃষ্টি প্রতিবন্ধী আমজাদ হোসেন। যে ছাত্রদের যে চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলো তো এখন সে একদম ফিকে হয়ে যায়। একটা ছাত্র তার স্বপ্ন নিয়ে যেভাবে আসে সেই স্বপ্নটা শেষ পর্যন্ত স্বপ্ন থাকে না, কারণ সেটা ভেঙে যখনই হলে আসে দেখতে পায় যে একটা গণরম ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের বৈঠকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ নিষিদ্ধ হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তারাও মনোনয়ন ফরম নিয়েছে। সরকার গঠনে, দেশ গঠনে যদি জাতীয় পার্টির প্রয়োজন হয়ে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে আমি মনে করি জাতীয় ছাত্র সমাজের প্রয়োজন রয়েছে। রোববার প্যানেল ঘোষণার পর ছাত্রলীগের শীর্ষ প্রার্থীরা শেষ দিনে এসে মনোনয়ন ফরম নিয়েছেন। যার যার জায়গা থেকে তারা যদি নির্বাচন করতে চায় তাহলে নির্বাচন করবে, কিন্তু ছাত্রলীগের নাম যদি ব্যবহার করা হয় বা সে জায়গায় আমরা তাদের সাথে কথা বলে আমরা একটা সমঝোতা করে ঠিক করে নেব। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি নিয়ে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট, ফলে 11 মার্চ নির্বাচনে কোনো বাধা নেই। তবে আদেশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে ভোটার তালিকায় রিটকারীর নাম অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। খান আলামিন, RTV, ঢাকা। পিলখানা ট্র্যাজেডির 10 বছর আজ। এই দিনে বিডিআরের কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন সেনাবাহিনীর 57 কর্মকর্তা সহ 74 জন। সকালে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার খুব শিগগিরই শেষ হবে। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। সম্মান প্রদর্শনের জন্য তৎকালীন বিপথগামী বিডিআর সদস্যদের হাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসেন নিহতদের পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের 10 বছরেও আসামিদের বিচার না হওয়ায় অসন্তুষ্ট তারা। তবে অতি শিগগিরই বিচার শেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানান। যার যায়নি সে কোনোদিন অনুভব করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না এ কি নির্যাতন, কি ব্যথা। আমাদের দিন কিভাবে কাটে এটা মনে হলে তো আমরা, আর এটার বিচার হলে তাও একটু শান্তি হয়, কিন্তু তা তো হচ্ছে না। তাদেরকে সবাই ফাঁসি দিলেও তো আমি আমারটা পাবো না। তাদের বিচারটা যেন দ্রুত কার্যকর হোক, তাহলে হয়তো এই শহীদদের আত্মার শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। বিচারটা আমরা দেখে যেতে পারলে আমাদের খুব আত্মারা শান্তি পেত। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পিলখানায় জড়িত আসামিদের বিচার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তাড়াতাড়ি তাদের শাস্তি কার্যকর করা হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এরা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়, এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলের নেতাকর্মীরা। এ সময় তিনি প্রকৃত আসামিদের শাস্তির দাবি জানান। ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। স্বাভাবিকভাবেই আমরা পরিজনদের সঙ্গে, জাতির সঙ্গে একমত, যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি, এটা আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। এছাড়াও এই দিনকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের
দাবিও জানান তিনি। সোহেল রানা, RTV, ঢাকা। দুদকের ভাবমূর্তি ও আস্থার সংকট নিরসনে আরও আন্তরিক হবার আহ্বান জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সকালে দুদক কার্যালয়ে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বললেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও দুর্নীতি রোধে কাজ করে যাচ্ছে সংস্থাটি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। একেবারে সচক্ষে দৃশ্যমান কিছু ঘটনা ঘটিয়ে ফেলা কেমন, সেটা অলরেডি 2-1টা হয়েছে এবং এইরকম অন্তত 20টা ঘটনা যদি ঘটে আগামী 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে, তাহলে আমি মনে করি যে মানুষের মধ্যে একটা নড়ে চড়ে উঠবে এবং সবাই দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। দুদক আইনকে শক্তিশালী করে দুর্নীতি রোধে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন বিশিষ্টজনরা। রাজনৈতিক পর্যায়ে আলোচিত দুর্নীতিবান ব্যক্তিরা যদি স্বচ্ছন্দে ক্ষমতার বলে দৃশ্যমান থাকেন, আর আমি নিম্ন পর্যায়ে দুর্নীতিকে দৃষ্টান্তমূলকভাবে অবলোকন করব, এটা অবাস্তব চিন্তা। ন্যায় খাতের দুর্নীতি যদি দমন করতে হয় তাহলে আমাদের ঘরের থেকে শুরু করতে হবে এবং আমাদের রাজনীতিবিদদেরকে শুরু করতে হবে। দুদকের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে এমন আক্ষেপ করে দুদক চেয়ারম্যান বলেন, সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোদিন কোনো সরকার, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো ক্ষমতাবান কোনো লোক এই অফিসে এসে দম্ভ দেখায় নাই। 1, 2 আমাদেরকে কেউ ইনফ্লুয়েন্স করে নাই। আপনি বলতে পারেন যে আমি ইনফ্লুয়েন্সড হয়ে গেছি নিজে নিজে, সেটি একটি বিষয়। বা আপনি বলতে পারেন যে আমার কোনো লোক নিজেই ইনফ্লুয়েন্স হয়ে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে একটা কাজ করেছে, সেটা আপনি বলতে পারেন। আমি অস্বীকার করি না সেটা, কারণ আমার এখানে যারা আমরা আছে আমরা কেউই ধোয়া তুলসী পাতা নই, আমরা এই সমাজের অংশ। এমন উদ্যোগে সবার সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশন। আমরা আমাদের ভুলটা স্বীকার করি। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। রাজধানীর তেজগাঁও এলাকায় র্যাব ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ 800 মণ মাংস ও 1200 মণ খেজুর জব্দ করেছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে 43 লাখ টাকা জরিমানার পাশাপাশি 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সিলগালা করা হয় 3টি হিমাগার। অভিযান শেষে সারওয়ার আলম জানান, এসব হিমাগার থেকে ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে 1 থেকে 2 বছর আগের মাংস সরবরাহ করা হতো। প্রায় 800 মণের উপরে মাংস হচ্ছে আমরা জব্দ করেছি, যেগুলি আজ থেকে প্রায় 5 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে প্রায় 500 মণের মতো হচ্ছে আপনার দোম্বার মাংস এবং 300 মণের মতো হচ্ছে আপনার মহিষের মাংস এবং প্রায় 1200 মণের উপরে খেজুর জব্দ করেছে। মেয়াদ উত্তীর্ণ যে মাংসগুলি রয়েছে, এই মাংসগুলি আমাদের সুপার শপ, স্বপ্ন, মিনাবাজার, ডেইলি শপ সহ 268টি আপনার রেস্টুরেন্টে কিন্তু আপনার হচ্ছে যাচ্ছে, সাপ্লাই দেওয়া হচ্ছে এবং ঢাকা শহরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনার ফুলতলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার সংঘর্ষে 2 চিকিৎসক সহ 3 জন নিহত হন। বিকেলে উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও খুলনাগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। কুমিল্লায় মৃত্যু হয়েছে 2 জনের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হন আরও 20 জন। সাভারের আশুলিয়ায় থেমে থাকা রড বোঝাই ট্রাকের সঙ্গে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় এক ASI নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশ ভ্যানের চালক সহ 3 পুলিশ সদস্য। ভোরে টঙ্গী আশুলিয়া EPZ সড়কের আশুলিয়ার নরসিংহপুরে দুর্ঘটনাটি ঘটে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের বানুবাজারে সড়ক দুর্ঘটনায় ফরিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যশোরের চৌগাছায় আবু মুসা নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু আরিফ বাহিনীর প্রধান সহ 4 সন্দেহভাজন দস্যু নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে র্যাব। সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের
জোংরার খাল এলাকায় র্যাবের সঙ্গে আরিফ বাহিনীর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এতে আরিফ সহ 4 জন নিহত হয়। অন্যদিকে জয়পুরহাটে কথিত বন্দুকযুদ্ধে তোফাজ্জল হোসেন ওরফে ওয়াজেদ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হওয়ার দাবি করেছে র্যাব। সোমবার ভোরে ক্ষেতলাল উপজেলার টাওসারা গ্রামে ঘটনাটি ঘটে। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার ভোগাইলবগাদি গ্রামের একটি পান বরজ থেকে পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে। জানাবো মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্রেতাদের জন্য স্মার্ট হাইব্রিড টেকনোলজির সঙ্গে লিথিয়াম আয়োন ব্যাটারি সংযুক্ত 1500 সিসি পেট্রোল ইঞ্জিনের সুজুকি সিয়াজ ও আটিকা গাড়ি বাজারজাত শুরু করল উত্তরা মোটরস লিমিটেড। দুপুরে উত্তরা মোটরস ভবনে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভারত থেকে আসা সুজুকির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে ওয়ালটন পণ্যের শোভাযাত্রা করেছে স্থানীয় আউটলেট ড্রিম ইলেকট্রনিক্স। কোটি টাকার ক্যাশ ভাউচারের অফার সহ সুসজ্জিত ঘোড়ার গাড়ি নিয়ে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাসুদ সোহেল ও ড্রিম ইলেকট্রনিক্সের কর্ণধার আরফান চৌধুরী এতে অংশ নেন। ড্রিম ইলেকট্রনিক্স গার্মেন্টসের কর্মীদের জন্য বিভিন্ন পণ্য মূল্য ছাড় দেয়। আশুগঞ্জে 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে সিমেন্ট ও পাথর সরবরাহের জন্য বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সাথে চীনা এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপের আলাদা চুক্তি স্বাক্ষর হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং চীনা এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপের ম্যাটেরিয়াল ম্যানেজার ওয়াং সিউই। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ডিএমডি ও সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচিত হলে সুন্দর পরিচ্ছন্ন রাজধানী গড়তে তারুণ্যকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বিকেলে রাজধানীর মিরপুর বাউনিয়া বেড়িবাঁধ এলাকায় যুবলীগ আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। এ সময় যুবলীগ চেয়ারম্যান যুব বান্ধব ঢাকা গড়তে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জাতীয় যুবনীতির আলোকে মহাপরিকল্পনা গ্রহণ সহ 18 দফা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানান তিনি। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক র্যাবের তালিকাভুক্ত অপরাধী নাম পলাশ আহমেদ। তার অস্ত্রটি আসল না নকল তদন্তের পরই বোঝা যাবে বললেন প্রতিমন্ত্রী। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন না সরানো হলে ঝুঁকিপূর্ণ ভবনে নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি। দক্ষিণের মেয়রের নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। মুস্তাফিজ ভিপি আনিসকে জিএস প্রার্থী করে ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। বাম জোটের প্রার্থী লিটন নন্দী উম্মে হাবিবা, মাঠে ছাত্রলীগের বিদ্রোহীরা। এবং পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবি স্বজনদের, আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।